গল্পের নাম কিরিয়া খান। লেখক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এই সময় টেলিফোন বাজিল। বোমকে স্টপ করিয়া ফোন তুলিয়া লইল। হ্যালো, ইন্সপেক্টর বরাট। এত রাত্রে কি খবর? রসিকডি ধরা পড়েছে? কোথায় ছিল? হ্যাঁ, শিয়ালদার কাছে বঙ্গবিলাস হোটেলে। সঙ্গে টাকা কড়ি কিছু ছিল? মাত্র 30 টাকা। আজ তাকে আপনাদের লকআপেই রাখুন। কাল সকালে আমি গিয়ে হাজির হব। আর কি? হ্যাঁ, দেখুন, একটা ঠিকানা দিচ্ছি। আপনার একজন লোক পাঠিয়ে সেখানকার হালচাল সব সংগ্রহ করুন তো। 19 নম্বর মির্জা লেন। হ্যাঁ, স্থানটা খুব পবিত্র নয়, কিন্তু সেখানে গিয়ে আবার জমাবার মতন লোক আপনাদের বিভাগে নিশ্চয়ই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতেই পেরেছে। আচ্ছা, কাল সকালে যাচ্ছি। নমস্কার। ফোন রাখিয়া ব্যোমকেশ বলিল, চলো, আজ খেয়ে দিয়ে শুয়ে পড়া যাক। কাল ভোরে আবার রিটার্ন। গোলাপ কলোনির ঘটনাবলী ধাবমান মোটরের মতো হঠাৎ বানচাল হইয়া রাস্তার মাঝখানে দাঁড়াইয়া পড়িয়াছিল। 3 দিন পরে মেরামত হইয়া আবার প্রচণ্ড বেগে ছুটিতে আরম্ভ করিল। পরদিন সকালে সে আন্দাজ 8:30টার সময় মোহনপুরের স্টেশনে অবতীর্ণ হইলাম। আকাশে শেষ রাত্রি হইতে মেঘ জমিতেছিল। সূর্য ছাই ঢাকা আগুনের মতন কেবল অন্তর্দাহ বিকৃত করিতেছিলেন। আমরা পদব্রজে থানার দিকে চলিলাম। থানার কাছাকাছি পৌঁছিয়াছি এমন সময় নেপালবাবু বন্য বরাহের ন্যায় থানার ফটক দিয়া বাহির হইয়া আসিবে। আমাদের দিকে মোড় ঘুরিয়া ছুটিয়া আসিতে হঠাৎ আমাদের দেখিয়া থমকিয়া দাঁড়াইয়া পড়লেন। তারপরে আবার ফোন খোঁজ করিয়া ছুটিয়া চলিলেন। ব্যোমকেশ ডাকিল, নেপালবাবু, ও নেপালবাবু, শুনুন শুনুন। নেপালবাবু যুদুৎস ভঙ্গিতে ঘুরিয়া দাঁড়াইয়া চক্ষু ঘূর্ণিত করিতে লাগিলেন। ব্যোমকেশ তাহার কাছে গিয়া বলিল, কি আপনি থানায় গিয়েছিলেন? কি হয়েছে? দেবানবাবু ফাটিয়া বললেন, ঝকমারি হয়েছে। পুলিশকে সাহায্য করতে গিয়েছিলাম, আমার ঘাট হয়েছে। পুলিশের খুঁড়ের দণ্ডবত বলিয়া আবার উল্টো মুখে চলিতে আরম্ভ করিলেন। ব্যোমকেশ আবার গিয়া তাকে ধরিয়া ফেলিল। কিন্তু ব্যাপারটা কি? পুলিশকে কোন বিষয়ে সাহায্য করতে গিয়েছিলেন? ঊর্ধ্বে হাত তুলিয়া নাড়িতে হয়েছে। নেপালবাবু বললেন, না না, আর না, যথেষ্ট হয়েছে। কোন শালা আর পুলিশের কাজে মাথা গলা? আমার দুর্বুদ্ধি হয়েছিল তাই। ব্যোমকেশ বলল, কিন্তু আমাকে বলতে দোষ কি? আমি তো আর পুলিশের লোক নই। নেপালবাবু কিন্তু বাগ মারিতে চান না। অনেক কষ্টে পিঠে অনেক হাত বুলাইয়া ব্যোমকেশ তাহাকে কতকটা ঠান্ডা করিল। একটা গাছের তলায় দাঁড়াইয়া কথা হইল। নেপালবাবু বললেন, কলোনিতে 2টো খুন হয়ে গেল, পুলিশ চুপ করে বসে থাকতে পারে? আমি চুপ করে বসে থাকি কী করে? আমার তো একটা দায়িত্ব আছে। আমি জানি কে খুন করেছে, তাই পুলিশকে বলতে গিয়েছিলাম। তা পুলিশ উল্টে আমার উপরই চাপ দিতে লাগে। ভেলা রে ভেলা, যেন আমিই খুন করেছি। ব্যোমকেশ বলল, আপনি জানেন কে খুন করেছে? এরা জানাজানি কি? কলোনির সবাই জানে, কিন্তু মুখ ফুটে বলবার সাহস কারণ নেই। কে খুন করেছে? বিজয়, বিজয়। আর কে খুন করবে? খুড়ির সঙ্গে সর করে আগে খুড়োকে সরিয়েছে, তারপর পানুকে সরিয়েছে। পানুটাও দলে ছিল কিনা কে জানে। কিন্তু পানু কিসে মারা গেছে আপনি জানেন? নিকোটিন, আমি সব খবর রাখি। কিন্তু বিজয় নিকোটিন কোথায় পাবে? নিকোটিন কি বাজারে কিনতে পাওয়া যায়? বাজারে সিগারেট তো পাওয়া যায়। যার ঘরে এতটুকু বুদ্ধি আছে সে এক প্যাকেট সিগারেট থেকে এত নিকোটিন বার করতে পারে যে কলোনি শুদ্ধ লোককে তা দিয়ে সাবার করে দেওয়া যায়। তাই নাকি? নিকোটিন তৈরি করা এত সহজ? সহজ নয় তো কি? একটা বকযন্ত্র জোগাড় করতে পারলেই হলো। এই পর্যন্ত বলিয়া দেবালবাবু হঠাৎ সচকিত হইয়া উঠিলেন। তারপর আর বাক্যবায় না করিয়া স্টেশনের দিকে পা চালাইলেন। আমরাও সঙ্গে চলিলাম। ব্যোমকেশ বলিল, আপনি বৈজ্ঞানিক, আপনার কথাই ঠিক। আমি জানতাম না দেখুন নিকোটিন তৈরি করা এত সোজা। তা আপনি এদিকে কোথায় চলেছেন? কলোনিতে ফিরবেন না? কলকাতা যাচ্ছি একটা বাসা ঠিক করতে। কলোনিতে ভদ্রলোক আর থাকে না, বলিয়া তিনি হনহন করিয়া চলিয়া গেল। আমরা থানার দিকে ফিরিলাম। ব্যোমকেশের ঠোঁটের কোণে একটা বিচিত্র হাসি খেলা করিতে লাগি। থানায় প্রমোদ বরাটের ঘরে আশীর্বাদ করিয়া ব্যোমকেশ বলিল, রাস্তায় লেবার গুপ্তর সঙ্গে দেখা হলো। বরাট বলল, আর বলবেন না, লোকটা একটা বদ্ধ পাগল। সকাল থেকে আমার হাড় জ্বালিয়ে খেয়েছে। ওর বিশ্বাস বিজয় খুন করেছে, কিন্তু সাক্ষী প্রমাণ কিছু নেই, শুধু আক্রোশ। আমি বললাম, আপনি যদি বিজয়ের নামে পুলিশে ডায়েরি করতে চান আমার আপত্তি নেই, কিন্তু পরে যদি বিজয় মানহানির মামলা করে তখন আপনি কি করবেন? এই শুনে নেপাল গুট্টু উঠে পালাবে। আসল কথা, বিজয়কে নোটিশ দিয়েছে, বলে যে চুক্তি করে কর্মযুদ্ধে যদি থাকতে পারেন তো থাকুন, হইলে রাস্তা রেখুন। সর্দারি করা এখানে চলবে না, তাই এত রাগ।
হুম। ব্যোমকেশ বলল, আমারও তাই আন্দাজ হয়েছিল। যাক, এবার আপনি রসিককে বার করুন তো। রসিককে আনা হইল। আজতে রাত্রিবাসে পরে তার চেহারা ত্রিবৃদ্ধি হয় নাই। খুঁতখুঁতে মুখে নিপীড়িত একগুঁয়েমি ভাব। আমাদের দেখে একবার ঠক গিলিল, কণ্ঠার হাড় সবেগে নড়িয়া উঠিল। কিন্তু তাহাকে জেরা করিয়া ব্যোমকেশ কোনো কথাই বাহির করিতে পারিলেন। বস্তুত রসিক প্রায় সারাক্ষণই নির্বাক হইয়া রহিল। সে চুরি করিয়াছে কিনা এই প্রশ্নের জবাব নেই। টাকা লইয়া সে কি করিল এই প্রশ্নেরও কোনো জবাব নেই। কেবল একবার সে কথা কহিল, তাহাও প্রায় অজ্ঞাতসারে। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, যে রাত্রে নিশানাথবাবু মারা যান সেদিন সন্ধেবেলা তার সঙ্গে আপনার ঝগড়া হয়েছিল? রসিক চোখ মেলিয়া কিছুক্ষণ চাহিয়া রহিল, বলিল, বিশ্বনাথবাবু মারা গেছেন? ব্যোমকেশ বলিল, হ্যাঁ, অনুগোপালও মারা গেছে, আপনি জানেন না? রসিক কেবল মাথা নাড়িল। তারপর ব্যোমকেশ আরও প্রশ্ন করিল, কিন্তু কোনো উত্তর নাই। শেষে বলিল, দেখুন, আপনি চুরির টাকা নষ্ট করেননি, কোথাও লুকিয়ে রেখেছেন। আপনি যদি আমাদের জানিয়ে দেন কোথায় টাকা রেখেছেন, তাহলে আমি বিজয়বাবুকে বলে আপনার বিরুদ্ধে মামলা ঠুলিয়ে নেব। আপনাকে জেলে যেতে হবে না। কোথায় কার কাছে টাকা রেখেছেন বলবেন কি? রসিক পূর্ববৎ নির্বাক হইয়া রহিল। আরও কিছুক্ষণ চেষ্টার পর ব্যোমকেশ হাল ছাড়িয়া দিল। বলিল, আপনি ভালো করলেন না। আপনি যে কথা লুকোবার চেষ্টা করছেন তা আমরা শেষ পর্যন্ত জানতে পারবই। মার থেকে আপনি 5 বছর জেল খাটবেন। রসিকের কণ্ঠার হাড় আরেকবার নড়িয়া উঠিল। কে যেন কিছু বলিবার জন্য মুখ খুলিল, তারপর আবার দৃঢ়ভাবে ওষ্ঠাধর সম্বদ্ধ করিল। রসিককে স্থানান্তরিত করিবার পর ব্যোমকেশ সূক্ষ্মস্বরে বলিল, ওদিকে তো কিছু হলো না, কিন্তু আর দেরি নয়, সব যেন জুড়িয়ে যাচ্ছে। একটা প্ল্যান আমার মাথায় এসছে। বড়াট বলিল, কি প্ল্যান বলুন তো? প্ল্যান কিন্তু জানা হইল না। এই সময় একটি বখাটে ছোকরা গোছের চেহারা দরজা দিয়া মুন্ড বাড়াইয়া বলিল, ব্রজদাস বোষ্টমকে পাকড়েছি স্যার। বড়াট বলিল, বিকাশ? এসো এসো, কোথায় পাকড়ালে বোষ্টমকে? বিকাশ ঘরে প্রবেশ করিয়া দন্ত বিকাশ করিয়া বলিল, নবদ্বীপের এক আখড়ায় বসে খঞ্জনি বাজাচ্ছিল, কোনো গোলমাল করেনি। যেই বললাম আমার সঙ্গে যেতে হবে, অমনি সুরসুর করে চলে এলো। বাহ, বেশ বেশ, এই ঘরেই পাঠিয়ে দাও। ব্রজদাস বৈষ্ণব ঘরে প্রবেশ করিলেন। গায়ে নামাবলী, মুখে কটক দিয়ে অক্ষরিত দাড়িগোপ মুখখানিকে ধোত্রা ফুলের ন্যায় কণ্টকাকীর্ণ করিয়া তুলিয়াছে। চোখে লজ্জিত একটা অপ্রস্তুত ভাব। তিনি বিনয়াবনত হইয়া দুই হস্তে আমাদের নমস্কার করিলেন। বরাট ব্যোমকেশকে চোখে ইশারা করিল। ব্যোমকেশ ব্রজদাসের দিকে মুচকি হাসিয়া বলিল, বসুন। ব্রজদাস যেন আরো লজ্জিত হইয়া একটা টুলের উপর বসিয়া পড়িল। ব্যোমকেশ বলিল, আপনি হঠাৎ ডুব মেরেছিলেন কেন বলুন তো? যদ্দূর জানি কলোনি টাকা কড়ি কিছু আপনার কাছে তো ছিল না। ব্রজদাস বলিল, লাগেন না। তবে পালালেন কেন? ব্রজদাস কাচুমাচু মুখে চুপ করিয়া রহিলেন। তার মুখের পানে চাহিয়া চাহিয়া আমরা হঠাৎ মনে পড়িয়া গেল, বিশ্বনাথ বলিয়াছিলেন, ব্রজদাস মিথ্যা কথা বলে না। ইহ কি সম্ভব? পাছে সত্য কথা বলিতে হয়, এই ভয় তিনি পলায়ন করিয়াছিলেন। কিন্তু কি এমন মারাত্মক সত্য কথা? ব্যোমকেশ বলিল, আচ্ছা, ও কথা পরে হবে, এখন বলুন দেখি, বিশ্বনাথবাবুর মৃত্যু সম্বন্ধে কিছু জানেন? ব্রজদাস বললেন, না, কিছু জানি না। কাউকে সন্দেহ করেন? আজ্ঞে না। তবে? ব্যোমকেশ থামিয়া গিয়া হইল, বিশ্বনাথবাবুর মৃত্যুর রাত্রে আপনি কলোনিতেই ছিলেন তো? আগে কলোনিতেই ছিলাম। লক্ষ্য করিলাম ব্রজদাস সাতক্ষণে যেন একটু স্বচ্ছন্দ হইয়াছে, আচমচু ভাব আর নাই। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, রাত্রে খাওয়া দাওয়ার পর কোথায় ছিলেন, কি করছিলেন? ব্রজদাস বললেন, আমি আর ডাক্তারবাবু একসঙ্গে খাওয়া দাওয়া সেরে ফিরে এলাম। উনি নিজের কুঠিতে গিয়ে সেতার বাজাতে লাগলেন। আমি নিজের দাওয়ায় শুয়ে তার বাজনা শুনছিলাম। ব্যোমকেশ কিছুক্ষণ চাহিয়া থাকে বলিল, ও, ভুজঙ্গধরবাবু সেতার বাজাচ্ছিলেন? আগে হ্যাঁ, মালকোষের আলাপ করছিলেন। কতক্ষণ আলাপ করছিলেন? তা প্রায় 11:30 পর্যন্ত। চমৎকার হাতও। হুম। একটানা আলাপ করছিলেন, একবারও থামেননি? আগে না, একবারও থামেননি। 5 মিনিটের জন্য না? আগে না, খেতাদের কান মোচড়াবার জন্য দু একবার থেমেছিনি, তা সে 5-10 সেকেন্ডের জন্য, তার বেশি। কিন্তু আপনি তাকে বাজাতে দেখেননি। দেখব কি করে? উনি অন্ধকারে বসে বাজাচ্ছেন, কিন্তু আমি ওর আওয়াজ চিনি। উনি ছাড়া আর কেউ নন। ব্যোমকেশ কিছুক্ষণ বিমনা হইয়া রহিল। তারপর নিঃশ্বাস করিয়া অন্য প্রসঙ্গ আরম্ভ হইল। আপনি কলোনিতে আসবার আগে থেকেই নিশানবাবুকে চিনতেন? আবার ব্রজদাসের মুখ শুকাইয়া গেল। তিনি উসখুস করিয়া বললেন, আগে হ্যাঁ। আপনি ওর সেরেস্তায় কাজ করতেন। উনি সাক্ষী দিয়ে আপনাকে জেলে পাঠিয়েছিলেন?
আগে হ্যাঁ, আমি চুরি করেছিলাম। বিজয় তখন নিশানাথবাবুর কাছেই থাকতো? আগে হ্যাঁ। দময়ন্তী দেবী তখন বিয়ে হয়েছিল? ব্রজদাসের মুখ কাঁদো কাঁদো হয়ে ওঠেন। তিনি ঘাড় হেঁট করিয়া দিলেন। ব্যোমকেশ, বইয়ের উত্তর দিচ্ছেন না যে? দময়ন্তী দেবীকে তখন থেকেই চেনেন তো? ব্রজদাস অস্পষ্টভাবে হ্যাঁ বলিলেন। ব্যোমকেশ বলল, তার মানে নিশানাথ আর দময়ন্তীর বিয়ে তার আগেই হয়েছে, কেমন? ব্রজদাস এবার ব্যাকুল স্বরে বলিয়া উঠিল, এই জন্যই আমি পালিয়েছিলাম। আমি জানতাম আপনারা এই কথা তুলবেন। দোহাই ব্যোমকেশবাবু, আমাকে এ প্রশ্ন করবেন না। আমি 7 বৎসর ওদের অন্ন খেয়েছি। আমাকে নিমক হারানি করতে বলবেন না, বলিয়া তিনি কাতরভাবে হাত জোর করিয়া দিলেন। ব্যোমকেশ সোজা হইয়া উঠিয়া বসিল। তার চোখের দৃষ্টি বিস্ময়ে প্রখর হইয়া উঠিল। সে বলিল, তা নয়? এসব কি ব্যাপার? ব্রজদাস ভগ্নস্বরে বললেন, আমি জীবনে অনেক মিথ্যে কথা বলেছি, আর মিথ্যে কথা বলবো না। জেল থেকে বেরিয়ে আমি বৈষ্ণব হয়েছি, কণ্ঠী নিয়েছি, কিন্তু শুধু কণ্ঠী নিলেই তো আর হয় না। গানে ভক্তি কোথায়, প্রেম কোথায়? তাই প্রতিজ্ঞা করেছি জীবনে আর মিথ্যে কথা বলবো না। তাতে যদি ঠাকুরের কৃপা হয়, আপনারা আমার দয়া করুন, ওদের কথা জিজ্ঞেস করবেন না, ওরা আমার মা বাপ। ব্যোমকেশ ধীরস্বরে বলিল, আপনার কথা শুনে এইটুকু বুঝলাম যে আপনি মিথ্যে কথা বলেন না, কিন্তু নিশানাথ সম্বন্ধে সত্যি কথা বলতেও আপনার সংকোচ হচ্ছে। মিথ্যে কথা না বলা খুবই প্রশংসার কথা, কিন্তু সত্যি কথা গোপন করার তো কোনো মূল্য নেই। ভেবে দেখুন, সত্যি কথা না জানলে আমরা নিশানাথবাবুর খুনের কিনারা কি করে পড়ব? আপনি কি চান না যে নিশানাথবাবুর খুনের কিনারা হয়? ব্রজরাজ নতমুখে রহিলেন। তারপর আমরা সকলে মিলিয়া নির্বন্ধ করিলে তিনি অসহায়ভাবে বলিলেন, আচ্ছা, কি জানতে চান বলুন। ব্যোমকেশ বলল, নিশানাথ ও দময়ন্তীর বিয়ের ব্যাপারে কিছু গোলমাল আছে কি? কি গোলমাল? ওদের বিয়েই হয়নি। বোকার মতো সকলে চাহিয়া রহিলাম। ব্যোমকেশ প্রথমে সামলাইয়া রইল, তারপর ধীরে ধীরে একটু একটু করিয়া প্রশ্ন। ব্রজদাস বাবাজির নিকট হইতে যে কাহিনী উদ্ধার করিল তাহা এই রকম। নিশানাথবাবু পুনায় জজ ছিলেন। ব্রজদাস ছিলেন তার সেরেস্তার কেরানি। লাল সিং নামে একজন পাঞ্জাবি খুনের অপরাধে দায়রা সোপদ্দ হইয়া নিশানাথবাবুর আদালতে বিচারার্থে আসে। দময়ন্তী এই লাল সিংয়ের স্ত্রী। নিশানাথের কোর্টে যখন দায়রা মোকদ্দমা চলিতেছে, তখন দময়ন্তী নিশানাথের বাংলোতে আসিয়া সকাল সন্ধ্যা বসিয়া থাকিত, কান্নাকাটি করিত। নিশানাথ তাহাকে তাড়াইয়া দিতেন, সে আবার আসিত, বলিত, আমি অনাথা, আমার স্বামীর সাজা হইল, আমি কোথায় যাইব, আমি কি করিব? দময়ন্তীর বয়স তখন 19-20, অপরূপ সুন্দরী। বিজয়ের বয়স তখন 13-14। সে দময়ন্তীর অতিশয় অনুগত হইয়া পড়িল। কাকার কাছে দময়ন্তীর জন্য দরবারও করিত। নিশানাথ কিন্তু প্রশ্রয় দিতেন না। বিজয় যে দময়ন্তীকে চুপি চুপি খাইতে দিতেছে এবং রাত্রে বাংলোতে লুকাইয়া রাখিতেছে, তাহা তিনি জানিতে পারিতেন না। লাল সিংয়ের ফাঁসির হুকুম হইয়া যাইবার পর নিশানাথ জানিতে পারিনি। খুব খানিকটা বকাবকি করিলেন এবং দময়ন্তীকে অনাথ আশ্রমে পাঠাইবার ব্যবস্থা করিলেন। দময়ন্তী কিন্তু তাহার পা জড়াইয়া ধরিয়া কাঁদিতে লাগিল। বালক বিজয় চিৎকার করিয়া কাঁদিতে লাগিল। নিরুপায় হইয়া নিশানাথ দময়ন্তীকে বাংলায় থাকিতে দিলেন। বাড়ির চাকর বাকরের কাছে ব্রজদাস এই সকল সংবাদ পাইয়াছিলেন। হাইকোর্টের আপিলে লাল সিংয়ের ফাঁসির হুকুম রদ হইয়া যাবজ্জীবন কারাবাস হইল। দময়ন্তী নিশানাথের আশ্রয় রহিয়া গেলেন। হাকিম হুকুম মোহরে এই লইয়া একটু কানাঘুষা হইল, কিন্তু নিশানাথের চরিত্র খ্যাতি এতই মজবুত ছিল যে প্রকাশ্যে কেহ তাহাকে অপবাদ দিতে সাহস করিল না। ইহার 2-1 মাস পরে ব্রজদাসীর চুরি ধরা পড়িল। নিশানাথ সাক্ষী লিয়া তাহাকে জেলে পাঠাইলেন। তারপর কয়েক বৎসর কি হইল ব্রজদাস তাহা জানেন না। ব্রজদাস জেল হইতে বাহির হইয়া শুনিলেন নিশানাথ কর্ম হইতে অবসর রইয়াছেন। তিনি নিশানাথের সন্ধান লইতে লাগিলেন। জেলে থাকাকালীন ব্রজদাসের মতিগতি পরিবর্তিত হইয়াছিল। তিনি বৈষ্ণব হইয়াছিলেন। সন্ধান করিতে করিতে তিনি গোলাপ কলোনিতে আসিয়া উপস্থিত হইলেন। এখানে আসিয়া ব্রজদাস দেখিলেন নিশানাথ ও দময়ন্তী স্বামী স্বামী স্ত্রীরূপে বাস করিতেছেন। নিশানাথ তাহাকে কলোনিতে থাকিতে দিবেন, কিন্তু সাবধান করিয়া দিলেন দময়ন্তী ঘটিত কোনো কথা যেন প্রকাশ না পায়। দময়ন্তী ও বিজয় পূর্বে ব্রজদাসকে 1-8 বার দেখিয়াছিল, এতদিন পরে তাহাকে চিনিতেই পারিল না। তদবধি ব্রজদাস কলোনিতে আছে। নিশানাথ ও দময়ন্তীর মতো মানুষ সংসারে দেখা যায় না। তারা যদি কোনো পাপ করিয়াও থাকে, ভগবান তাহার বিচার করিবে। ব্যোমকেশ সুদীর্ঘ নিঃশ্বাস করিয়া বলিল, ইন্সপেক্টর বরাট, চলুন একবার
কলোনিতে যাওয়া যাক, অন্ধকার অনেকটা যেন পরিষ্কার হয়ে আসছে। রোজদাস করুণ স্বরে বললেন, আমার এখন কি হবে স্যার? ব্যোমকেশ বলল, আপনিও কলোনিতে চলুন, যেমন ছিলেন তেমনি থাকলেন।